মধ্যবিত্ত জীবনের গল্পগুলো বড় অদ্ভুত। এখানে 1 টাকা খরচ করার আগে 10 বার ভাবতে হয়। এখানে প্রতিটা বড় সিদ্ধান্তের পেছনে থাকে পাহাড় সমান চিন্তা আর আকাশ ছোঁয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নগুলো যখন কাছের মানুষের একগুঁয়েমি আর ভুল সিদ্ধান্তের কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন শুরু হয় এক নীরব হাহাকার। আজকের গল্পটা এমন এক যুবকের লড়াইয়ের যে সারা জীবন বাবার ভুল সিদ্ধান্তের মাসুল গুনেছে। নিজের শৈশব আর সোনালী ভবিষ্যৎ হারানো সেই যুবকের যখন সময় হয় নিজেকে বাবা হিসেবে প্রমাণ করার, তখন সে এমন এক কাণ্ড ঘটিয়ে বসে যা চমকে দেয় পুরো সমাজকে। নিজের স্ত্রীর গর্ভে বেড়ে ওঠা সন্তান পৃথিবীতে আসার দায় সে নিজের ওপর না নিয়ে দায়টা চাপিয়ে দেয় এক প্রোটেকশন কোম্পানির ওপর, এবং সেই কোম্পানির কাছে দাবি করে সন্তানের ভরণ পোষণের খরচ। শুরু হয় এক অদ্ভুত আইনি লড়াই যা কেউ আগে কখনো দেখেনি। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি জানাকা আইথে গানাকা এর কথা। আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ইউনিক এবং অদ্ভুত কনসেপ্টের মুভি আপনি আগে কখনো দেখেননি। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা প্রসাদ নামের এক ব্যক্তিকে দেখতে পাই। প্রসাদ তার বন্ধুদের সাথে জীবনের কিছু কষ্টের কথা শেয়ার করছিল। প্রসাদের বাবার একটা ভুল ডিসিশন প্রসাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলেছে। কি ছিল সেই ভুল ডিসিশন তা জানতে হলে আমাদেরকে 7 বছর আগে ফিরে যেতে হবে। 7 বছর আগে প্রসাদের বাবা প্লট কেনার কথা চিন্তা করেছিল। তখন প্রসাদ তাকে একটা জায়গায় নিয়ে গিয়ে প্লট দেখিয়ে বলে, এখানে অনেক ডেভেলপমেন্ট হবে, তুমি যদি প্লট কিনতেই চাও তাহলে এখানে কেনা উচিত। কয়েক বছরের মধ্যে এখানে বড় বড় বিল্ডিং তৈরি হবে। কিন্তু প্রসাদের বাবা আশপাশটা ভালোভাবে চেক করে বলে, সামান্য বৃষ্টি হলেই তো এই জায়গা পানিতে ভরে যাবে, এখানে কখনো ডেভেলপমেন্ট হবে না, আর এরকম একটা জায়গায় আমি কখনোই ইনভেস্ট করব না। প্রসাদ তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রসাদের বাবা কিছুতেই তার কথা শোনে না। সে কঠিন গলায় বলে, প্লট কোথায় কিনবো সেই ডিসিশন আমি নেব নাকি তুই? চল, আমি তোকে একটা বেস্ট জায়গা দেখিয়ে আনি। এরপর প্রসাদের বাবা প্রসাদকে তার পছন্দের জায়গায় নিয়ে যায়। প্রসাদকে জায়গাটা দেখিয়ে বলে, আমি আর আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা সোসাইটি তৈরি করব। এখানে অনেক ডেভেলপমেন্ট হবে। এটাই ছিল প্রসাদের বাবার ফাইনাল ডিসিশন। শেষ পর্যন্ত সে ওই জায়গাতেই প্লট কিনেছিল। তো প্রেজেন্ট টাইমে প্রসাদের বন্ধু কিশোর জানতে চায় ওই জায়গায় কি ডেভেলপমেন্ট হয়েছিল কিনা। জবাবে প্রসাদ বলে, অবশ্যই হয়েছে। আগে ফাঁকা জমি ছিল আর এখন সেটা খালবিলে পরিণত হয়েছে। কিশোর জিজ্ঞেস করে, আর তুই যে জায়গাটা পছন্দ করেছিলি সেটার কি হয়েছে? প্রসাদ বলে, এটাই সেই বিল্ডিং। ওরা বর্তমানে একটা বহুতল বিল্ডিং এর লাক্সারিয়াস ফ্ল্যাটে বসে গল্প করছিল, আর সেই ফ্ল্যাটের মালিক ছিল প্রসাদেরই আরেক বন্ধু বান্টি। প্রসাদ খুব বিরক্তি নিয়ে বলে, সেদিন যদি বাবা আমার কথা শুনতো তাহলে আজ এই ফ্ল্যাটের মালিক আমি হতাম। আমার বাবা আমার কথা শুনেনি, কিন্তু বান্টির বাবা বান্টির কথা শুনেছে। আমার কথা শুনেই তো সে এখানে দুটো ফ্ল্যাট কিনেছে। প্রসাদ অনেক ক্ষোভ নিয়ে বলে, মিডল ক্লাস ফ্যামিলির বাবারা কখনো নিজের ছেলের কথা শুনে না, তবে অন্যের ছেলের কথা ঠিকই শোনে। ওরা বুঝতে চায় না ওদের ডিসিশন সবসময় সঠিক হয় না। আজ দেখ, বাবার পছন্দের জমি খালবিলে পরিণত হয়েছে, আর আমার পছন্দের জমিতে কত বড় একটা বিল্ডিং তৈরি হয়েছে। তীব্র হতাশা নিয়ে প্রসাদ নিজের হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারে, আর এই অপরাধের কারণে সোসাইটির সিকিউরিটি গার্ড প্রসাদ এবং কিশোরকে ধাক্কা মেরে বিল্ডিং থেকে বের করে দেয়। এতে কিশোর সিকিউরিটি গার্ডের উপর রেগে গেলে প্রসাদ বলে, বাদ দে, এখন আমাদের সময় খারাপ চলছে। যার কিনা আমাদের দেখে সালাম ঠোকার কথা ছিল, আজ সেই আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তখন সিকিউরিটি গার্ড প্রসাদকে জিজ্ঞেস করে, আপনি প্রতিদিন মদ খেয়ে আপনার বাবাকে গালাগালি করেন কেন? জবাবে কিশোর বলে, তুমি যদি জানতে ওর বাবা কি করেছে তুমিও গালাগালি করতে। এই বলে ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা দুজন কিশোরের স্কুটিতে করেই যাচ্ছিল। হঠাৎ কিশোরের মনে পড়ে যায় তার ছেলের জন্য আইসক্রিম নিয়ে যেতে হবে। কিশোরের ছেলেরা প্রচন্ড জেদি, যখন যা চায় তাদেরকে সেটাই দিতে হয়, নয়তো ওরা কিশোরকেই মারতে শুরু করে। ছেলেদের হাতে মার খাওয়ার কথা মনে পড়তেই কিশোর আইসক্রিম খুঁজতে শুরু করে, কিন্তু ছেলেরা যে ফ্লেভারের আইসক্রিম খেতে চেয়েছে সেটা কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে ওই আইসক্রিম পায় প্রসাদ। এরপর সে প্রসাদকে তার বাড়িতে ড্রপ করতে যায়। ওদিকে অনেক রাত হয়ে যাওয়ার পরেও প্রসাদ বাড়ি না ফেরায় প্রসাদের বাড়িতে যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে, আর যুদ্ধক্ষেত্র তৈরি করেছে প্রসাদের বাবা। খুব সাধারণ একটা বাড়িতে থাকে প্রসাদের পরিবার। তার পরিবারে আছে প্রসাদের বাবা, মা, দাদি এবং প্রসাদের স্ত্রী মনিকা। প্রসাদের বাবার রাগে গজগজ করতে করতে বলছিল, আজ কিছুতেই সে প্রসাদকে ছাড়বে না। নিজের বেল্ট বের করে জানায় আজ সেই বেল্ট দিয়ে পিটিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু পরিবারের বাকি সদস্যরা প্রসাদের বাবার কথায় তেমন একটা পাত্তা দেয় না। এমনকি মনিকাও প্রসাদের বাবার আচরণ দেখে মুচকি মুচকি হাসতে থাকে। তখন প্রসাদের বাবা রেগে গিয়ে মনিকাকে বলে, তুমি নিজের রুমে যাও। এর কিছুক্ষণ পরেই প্রসাদ বাড়িতে পৌঁছে যায়। বাইরে থেকে বাবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছিল প্রসাদ, তাই দরজা খুলতেই প্রসাদ বিরক্ত হয়ে বলে, এত চিৎকার করছো কেন? প্রসাদের বাবা বলে, আজ তুই বাড়িতে ঢুকতে পারবি না, এটাই আমার ফাইনাল ডিসিশন। প্রসাদ তখন বলে, তোমার ডিসিশন কোনো কাজের না,
তাই চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। প্রসাদের বাবা বলে, কি কমতি আছে আমার ডিসিশনে? তখন প্রসাদ বলে, দেখতে চাও কি কমতি আছে? তাহলে চলো আমার সাথে। প্রসাদ তার বাবাকে বাড়ির বাইরে নিয়ে যায়। এরপর বান্টিকে কল করে বলে, তোর বাড়ির লাইটটা একটু জ্বালিয়ে দে তো। লাইট জ্বালাতেই প্রসাদের বাড়ি থেকে দেখা যায় বান্টিদের সেই আলোয় ঝলমলে লাক্সারিয়াস ফ্ল্যাট। প্রসাদ বলে, ওই ফ্ল্যাটটা আজ আমাদের হতো, কিন্তু তোমার ডিসিশনের কারণে আজ আমরা এরকম একটা ভাঙাচোরা বাড়িতে থাকি। প্রসাদের বাবা আর কথা বলার ভাষা খুঁজে পায় না। এরপর প্রসাদ রুমে চলে গেলে প্রসাদের দাদি এসে প্রসাদের বাবাকে জিজ্ঞেস করে, এতক্ষণ না খুব লাফালাফি করছিলি, প্রসাদকে নাকি মেরে বাড়ি থেকে বের করে দিবি, এখন এমন চুপ করে আছিস কেন? প্রসাদের বাবা বলে, আমার ছেলেকে আমি যা ইচ্ছা তাই বলবো, তাতে তোমার কি? প্রসাদের দাদি বলে, আমি তোকে ভালোভাবেই চিনি, তুই হচ্ছিস হাতির মতো, যার খাওয়ার দাঁত এক আর দেখানোর দাঁত এক। দাদির কথা শুনে প্রসাদের মা এবং স্ত্রীও প্রসাদের বাবার উপর হাসতে শুরু করে। এরপর প্রসাদ এবং মনিকা যখন ঘুমাতে যায় তখন ঘুমানোর আগে মনিকা তার ফোনে একটা মিউজিক ভিডিও দেখে। ভিডিওটা উটি শহরকে নিয়ে। মনিকা সময় পেলেই ওই ভিডিওটা দেখত। তাই প্রসাদ জিজ্ঞেস করে, এই এক ভিডিও আর কতবার দেখবে? মনিকা বলে, যতই দেখি না কেন মন ভরে না। এই গান আর শহর দুটোই আমার অনেক পছন্দ, আরেকবার নিয়ে যাবে আমাকে ওই শহরে? আসলে প্রসাদ আর মনিকা তাদের হানিমুনে ওই উটি শহরে ঘুরতে গিয়েছিল। তখন থেকেই ওই শহরটা মনিকার ভীষণ পছন্দের শহর হয়ে গেছে, তাই সে আরও একবার সেখানে যেতে চায়। প্রসাদ বলে, আমার একটা জব হয়ে গেলেই আবার তোমাকে নিয়ে যাব। প্রসাদের কথা শুনে মনিকাও অনেক খুশি হয়। পরদিন সকালে মনিকা যখন সবজি কিনতে যায় তখন পাড়ার সবজি বিক্রেতা মহিলা মনিকাকে জিজ্ঞেস করে, তোমাদের বিয়ের তো 2 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নেবে না নাকি? মনিকা বলে, বাচ্চার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা আমার হাজবেন্ড নেবে, তুমি নিজের কাজ করো। আর যদি বাচ্চার ব্যাপারে এতই ইন্টারেস্ট থাকে তাহলে নিজেই বাচ্চা নাও। এরপর মনিকা বাসায় ফিরে দেখে প্রসাদ রেডি হচ্ছে। আজ প্রসাদের একটা জব ইন্টারভিউ আছে। প্রসাদ সিলেক্ট করতে পারছে না সে কোন শার্টটা পরে ইন্টারভিউ দিতে যাবে। মনিকা তাকে শার্ট সিলেক্ট করতে হেল্প করে। এদিকে প্রসাদকে পিক করার জন্য কিশোর অনেকক্ষণ ধরেই বাড়ির বাইরে অপেক্ষা করছে। প্রসাদের এত দেরি হচ্ছে দেখে কিশোর প্রচন্ড বিরক্ত হয়। অনেক লম্বা সময় ধরে রেডি হওয়ার পর প্রসাদ যখন বাইরে বেরিয়ে আসে তখন প্রসাদের দাদি পথ আটকায়। সে প্রসাদের হাতে পুজোর প্রসাদ দেয়, তবে প্রসাদ সেটা খেতে গিয়েও খায় না। একরাশ সন্দেহ নিয়ে দাদিকে জিজ্ঞেস করে, পূজার সময় মনে মনে কি চেয়েছো? আমাদের বাচ্চা হোক সেটাই চেয়েছো তো? এই প্রসাদ আমি খাবো না। প্রসাদের দাদি বলে, একদম না, আজ চেয়েছি তোর জন্য একটা ভালো চাকরি হয়। কিন্তু প্রসাদ তার কথা বিশ্বাস করতে পারে না। তখন দাদি দেবতার মূর্তি ছুঁয়ে বলে, সত্যি আমি জবের জন্যই প্রার্থনা করেছি। এবার প্রসাদ দাদি দেওয়া প্রসাদটা খেয়ে নেয় আর তারপর ইন্টারভিউ দিতে চলে যায়। প্রসাদ যে কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে সেটা মূলত একটা ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং এর কোম্পানি। কোম্পানির নাম ম্যাজিক ওয়াশ। সেখানে সেলস কাম সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ইন্টারভিউ নিচ্ছিল তারা। প্রসাদ ইন্টারভিউ রুমে গেলেই ইন্টারভিউয়ার তাকে নিজের সম্পর্কে বলতে বলে। প্রসাদ বলে, আমার ব্যাপারে আর কি বলবো, আমার একজন বাবা আছে যে কখনো আমার কথা শুনে না, তবে আমার মা আর দাদি আমাকে অনেক সাপোর্ট করে। সব থেকে বেশি সাপোর্ট করে আমার ওয়াইফ। আমি যত রাত করেই বাড়ি ফিরে না কেন সে আমার জন্য না খেয়ে অপেক্ষা করে। ইন্টারভিউ বিরক্ত হয়ে বলে, তোমার এসব আবল তাবল কথার জন্য আমি এখানে বসে নেই। যা জিজ্ঞেস করবো সোজাসুজি সেটার উত্তর দেবে, আর উত্তরটা ইংলিশে দেবে। তখন প্রসাদ বলে ওঠে, আমাকে কাজ করতে হবে সাধারণ মানুষের মধ্যে গিয়ে, তাদের সাথে ওয়াশিং মেশিনের ব্যাপারে ডিল করতে হবে আমাকে। আমি যদি তাদের সাথে ইংলিশে কথা বলি তারা কি সেটা বুঝবে, নাকি হিন্দিতে বললে সেটা ভালো করে বুঝবে? প্রসাদের জবাব শুনে ইন্টারভিউয়ার বলে, তুমি স্মার্ট আছো। এরপর সে প্রসাদকে আবার জিজ্ঞেস করে, সবাই তো সফটওয়্যার জব খোঁজে, তাহলে তুমি এই কাজ কেন করতে এসেছো? তখন প্রসাদ বলে, সবাই যদি সফটওয়্যার রিলেটেড কাজই করে তাহলে এই কাজগুলো কে করবে? প্রসাদের কথাবার্তা ইন্টারভিউয়ারের পছন্দ হয়, তাই জবটা প্রসাদের হয়েই যায়। বাড়ি ফিরে প্রসাদ যখন সবাইকে গুড নিউজটা জানায় প্রসাদের দাদি গর্ব করে বলে, আমার দেওয়া প্রসাদ খেয়েছিস বলেই তোর চাকরিটা হয়েছে। প্রসাদ বলে, খবরদার, একদমই ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে না, জবটা আমি পেয়েছি নিজের ট্যালেন্টের কারণে। এরপর প্রসাদের বাবা এসে তাকে জবের ব্যাপারে জিজ্ঞেস করে। কোম্পানির নাম শুনেই প্রসাদের বাবা বলে, এটা তো তেমন একটা ভালো কোম্পানি না, অন্য কোথাও জব খুঁজে নে। তখন প্রসাদ রাগের মাথায় তার বাবাকে আবারও বাইরে নিয়ে যায়। এরপর বান্টিদের ওই বিল্ডিংটা দেখিয়ে বলে, ওই যে ওখানে থাকার কথা ছিল আমাদের, কিন্তু তোমার ভুল ডিসিশনের কারণে সেটা আজ হয়নি, তাই আমার ব্যাপারে তুমি কোনো ডিসিশন দিও না। এরপর রাতের বেলা প্রসাদ মনিকার সঙ্গে ডিসকাস করে যে তার স্যালারি 20,000, সংসার খরচ করার পরেও প্রতি মাসে প্রসাদের হাতে 8,000 টাকা মতো থেকে যাবে। আর এই টাকার মধ্যে সেভিংস করলে বছরে মিনিমাম 80,000 টাকা তো হবেই। এসব চিন্তা করে প্রসাদ বলে, এবার তোমাকে উটি ঘুরতে নিয়ে যাব, আর যাওয়ার সময় এসি ট্রেনে করে যাব, আর ফেরার সময় ফিরবো ফ্লাইটে। মনিকা বলে, ফ্লাইটে আসলে তো অনেক খরচ হবে। প্রসাদ হেসে বলে, তোমার জন্য আমি সবকিছু করতেই রাজি। প্রসাদ আসলে মনিকাকে প্রচন্ড ভালোবাসে। নিজের সাধ্য অনুযায়ী মনিকার সব ইচ্ছে এবং আবদারগুলো পূরণ করার চেষ্টা করে। আর মনিকাও চোখ বন্ধ করে ভরসা করে প্রসাদের উপর। তার কোনো সিদ্ধান্তে কখনোই প্রশ্ন তোলে না। সংসারে আর্থিক সংকট থাকলেও ভালোবাসায় তাদের মধ্যে কোনো কমতি ছিল না। যাই হোক, প্রসাদ তার নতুন জবে জয়েন করে।
কিছুদিন ট্রেনিং নেওয়ার পর কাজ শুরু করে দেয় সে। প্রসাদের কাজ হচ্ছে ওয়াশিং মেশিনের মার্কেটিং করা আর আফটার সেলস সার্ভিস দেওয়া। কোম্পানি থেকে প্রতিদিনই একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া হয় এমপ্লয়ীদেরকে। সেই টার্গেট অনুযায়ী কাজ করতে হয় তাদের। কোম্পানির ম্যানেজার প্রসাদ এবং তার কলিগদেরকে ট্রেন করার পর জানায় যে ক্লায়েন্টের অসংখ্য কমপ্লেন জমা হয়েছে, দ্রুত সেগুলো সমাধান করতে হবে। প্রসাদ এবং তার কলিগরা কাজে লেগে পড়ে। প্রসাদ প্রথমে যে ক্লায়েন্টের বাড়িতে যায় সেই ক্লায়েন্ট মাত্র 2 মাস আগেই ওয়াশিং মেশিন কিনেছে। এর মধ্যেই প্রবলেম দেখা দিয়েছে, ঠিকমতো কাজই করছে না মেশিন। তাই প্রসাদ ওই ক্লায়েন্টের বাড়িতে গিয়ে মেশিন রিপেয়ার করে দেয়। ক্লায়েন্ট প্রচন্ড বিরক্ত হয়ে বলে, 30,000 টাকা খরচ করে ওয়াশিং মেশিন কিনেছি, 2 মাসও ঠিকমতো সার্ভিস দিল না। ক্লায়েন্ট একরকম হুমকি দিয়েই বলে, মেশিন যদি আরেকবার নষ্ট হয় তাহলে আগে আপনাকে দিয়ে কাপড় ধোয়াবো, তারপর মেশিন ঠিক করিয়ে নেব, কথাটা মনে রাখবেন। প্রসাদ তখন কোনো জবাব না দিয়ে চুপচাপ চলে যায়। এভাবে বেশ কয়েকজন ক্লায়েন্টের বাড়িতে গিয়ে মেশিন রিপেয়ার করে দেয় সে। এরই মাঝে কিশোর প্রসাদকে কল করে জানায় যে সে একবার প্রসাদের সঙ্গে দেখা করতে চায়। তাই ডিউটি শেষে প্রসাদ কিশোরের সঙ্গে দেখা করে। কিশোর প্রচন্ড উদাস হয়েছিল। প্রসাদ তার মন খারাপের কারণ জিজ্ঞেস করলে কিশোর জানায়, আজ সে তার ছেলেকে স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে গিয়েছিল। অনেক ঝামেলা পোহানোর পর অ্যাডমিশনের সুযোগ হয়েছে, কিন্তু বছরের শুরুতেই 1 লাখ টাকা ফিস ভরতে হবে। এসব নিয়ে খুব চিন্তিত ছিল সে। প্রসাদ একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, স্কুলে অ্যাডমিশন নেওয়া এত ঝামেলা? কিশোর বলে, আজকাল স্কুলে অ্যাডমিশন নেওয়ার থেকে এমএলএর টিকিট নেওয়া বেশি সহজ। এরপর কিশোর নিজের কথা বাদ দিয়ে প্রসাদের ব্যাপারে জানতে চায়, তার নতুন জব কেমন চলছে। প্রসাদ বলে, ওয়াশিং মেশিনের সার্ভিস নিয়ে কাস্টমাররা ইচ্ছে মতো গালি দিচ্ছে, কিন্তু আমাদের কোম্পানির ম্যানেজার এতটাই নির্লজ্জ যে সে গালি খাওয়ার পরেও সে হেসে বলে, ম্যাজিক ওয়াশ কোম্পানির ওয়াশিং মেশিনই হচ্ছে বেস্ট মেশিন। যাই হোক, কিশোরের সঙ্গে গল্পগুজব শেষে প্রসাদ বাড়ি ফিরে যায়। সারাদিনের ডিউটি করে সে অনেক বেশি ক্লান্ত। বেচারার বিধ্বস্ত অবস্থা দেখে বারবার মনিকা তাকে কিছু বলতে গিয়েও আবার থেমে যায়। ব্যাপারটা বুঝতে পেরে প্রসাদ মনিকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে। মনিকা জানায় তার খুব জিলাপি খেতে ইচ্ছে করছে, কিন্তু প্রসাদ ক্লান্ত হয়ে ফিরেছে তাই বলার সাহস পাচ্ছে না। তখন প্রসাদ বলে, এই সামান্য কথাটুকু বলতে এত সময় লাগে, এখনই নিয়ে আসছি। প্রসাদ তৎক্ষণাৎ কিশোরকে ফোন করে ডেকে বেরিয়ে পড়ে জিলাপি আনতে। তারা দুজন মিলে জিলাপি খুঁজতে শুরু করে, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল বলে তারা কোনো দোকানেই জিলাপি পায় না। সবশেষে যে দোকানে যায় সেখানে গিয়েও জানতে পারে সামান্য কিছু জিলাপি ছিল, কিন্তু মাত্রই একজন কাস্টমার সেটা কিনে নিল। প্রসাদ অনেক আফসোস করতে থাকে যে একটু আগে আসলেই হয়তো সে জিলাপিটা কিনতে পারত। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর প্রসাদ সেই কাস্টমারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে বলে, এই জিলাপিটুকু আমার খুব প্রয়োজন ছিল, আমার ওয়াইফের খুব খেতে ইচ্ছে করেছে। ওই কাস্টমারও অনেক ভালো মানুষ ছিল, তাই সে মাইন্ড না করে হাসি মুখে জিলাপিগুলো দিয়ে দেয় প্রসাদকে। এসব দেখে কিশোর প্রসাদকে জিজ্ঞেস করে, তোর লজ্জা লাগলো না মানুষের কাছ থেকে এভাবে চেয়ে নিতে? প্রসাদ বলে, আমি যা করেছি আমার ওয়াইফের জন্য করেছি, এটা লজ্জার কি আছে। এরপর বাড়ি ফিরে প্রসাদ যখন মনিকার হাতে জিলেপি তুলে দেয় সে আনন্দে আত্মহারা হয়ে যায়। প্রসাদ বলে, আমি যতই ক্লান্ত থাকি না কেন বা যতই রেগে থাকি না কেন, তোমার কিছু প্রয়োজন হলে কোনো রকম হেজিটেশন ছাড়াই সেটা আমাকে বলবে। এর পরদিন সকালে যখন প্রসাদ ডিউটিতে যাওয়ার জন্য বের হয়, প্রসাদের দাদি আবারও প্রসাদের হাতে পুজোর প্রসাদ তুলে দেয়। প্রসাদ সেটা খাওয়ার আগে জিজ্ঞেস করে, আজ কি প্রার্থনা করেছো? প্রসাদের দাদি কোনো জবাব দিতে পারে না। প্রসাদ তখন বুঝে যায় আজ তার দাদি প্রার্থনা করেছে তাদের সন্তানের জন্য, তাই সে প্রসাদ না খেয়ে দাদির কাছে ফিরিয়ে দেয়। এরপর সে কাজে চলে যায়। কাজের ফাঁকে একবার সে কিশোরের সঙ্গে দেখা করে। কিশোরের 2 গালে আঘাতের চিহ্ন দেখে প্রসাদ জানতে চায় কে তাকে মেরেছে। কিশোর তখন জানায় গতরাতে সে আইসক্রিম নিতে ভুলে গিয়েছিল, তাই তার 2 ছেলে মিলে তাকে প্রচুর মারধর করেছে। এই কথা শুনে প্রসাদ হাসতে শুরু করে। কিশোর বলে, তোর তো কোনো বাচ্চা কাচ্চা নেই, একবার হোক তখন বুঝবি। প্রসাদ বলে, আমি বাচ্চা কাচ্চা নিতেও চাই না, সন্তান নেওয়ার মতন অ্যাবিলিটি এখনো আমার হয়নি। আমার যখন সন্তান হবে আমি তাকে সবকিছু বেস্ট দেওয়ার ট্রাই করব। আমার সন্তানের জন্ম হবে বেস্ট হসপিটালে, আমি তাকে বেস্ট স্কুল এবং কলেজে পড়াবো, সব দিক থেকে বেস্ট লাইফস্টাইল দেবো তাকে। কিন্তু এখন বাচ্চা নিলে তো এসবের কিছুই আমি করতে পারবো না, আর যেহেতু বেস্ট লাইফস্টাইল দিতে পারবো না তাই তাকে শুধু শুধু পৃথিবীতে এনে কষ্ট দেওয়ারও কোনো দরকার নেই। কিশোর জিজ্ঞেস করে, তোর এই প্ল্যানিংয়ে তোর ওয়াইফ রাজি হয়েছে তো? তখন প্রসাদ বলে, আমার ওয়াইফ কি চায় না চায় এটা জানার অধিকার শুধু আমার, এটা আমি কাউকে বলবো না। এরপর প্রসাদ আবার অফিসে চলে যায়। তার অনেক পেন্ডিং কাজ পড়ে আছে, এই মাসের টার্গেট কমপ্লিট করতে পারেনি সে, তাই ম্যানেজার তাকে প্রচুর রাগারাগি করে। এরপর প্রসাদ যখন ক্লায়েন্টের কমপ্লেন অনুযায়ী প্রবলেম সলভ করার জন্য তাদের বাড়িতে যায়, ক্লায়েন্টও ইচ্ছে মতো তাকে গালাগাল করে, কারণ এই ম্যাজিক ওয়াশ কোম্পানির মেশিনের সার্ভিস একদমই বাজে। নতুন একটা মেশিন 2-3 মাসও সার্ভিস দেয় না, তাই প্রতিদিনই কাস্টমারের অসংখ্য কমপ্লেন জমা হয়। আর মেশিন রিপেয়ার করতে গেলে কোনো কোনো ক্লায়েন্ট তো শুধু রিপেয়ার নিয়েই ছেড়ে দেয়, কিন্তু কেউ কেউ কোম্পানির উপর ক্ষোভ দেখানোর জন্য প্রসাদকে দিয়েই কাপড় চোপড় ধুইয়ে নেয়। এভাবে চলতে থাকে প্রসাদের জীবন। একদিকে ম্যানেজারের বক বক আর একদিকে কাস্টমারের গালাগালি, এক্সট্রা বোনাস হিসেবে কাস্টমারের কাপড় নিজ হাতে ধুয়ে দেওয়া, সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল প্রসাদের জীবন। বিরক্ত হয়ে একটা পর্যায়ে সে জবটা ছেড়েই দেয়।
এরপর প্রসাদ বাড়ি ফিরতেই তার বাবা বক বক শুরু করে দেয়। দেখতে দেখতে বিয়ের বয়স 3 বছর পার হয়ে গেছে প্রসাদের। এখন পর্যন্ত কোনো সন্তান হয়নি তাদের। তাই প্রসাদের বাবা আজ জোর দিয়ে তাকে বলে, আজ তোকে বলতেই হবে কেন সন্তান নেওয়ার ব্যাপারে কোনো চিন্তা করছিস না, কেন সন্তান নেওয়ার কথা বললেই তুই পালিয়ে যাস। তখন প্রসাদ বলে, চলো আমার সাথে, আজ তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপর প্রসাদ তার বাবাকে নিয়ে একটা হসপিটালে যায়। এটা শহরের বেস্ট হসপিটাল। প্রসাদ সেখানকার রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করে বাচ্চা ডেলিভারির জন্য টোটাল কি পরিমাণ খরচ হতে পারে। রিসিপশনিস্ট খরচের একটা লিস্ট দেখায় প্রসাদকে। সবকিছু মিলিয়ে টোটাল 6.5 লাখ টাকা খরচ পড়বে। টাকার অ্যামাউন্ট দেখে হতবাক হয়ে যায় প্রসাদের বাবা। একটা শিশুকে পৃথিবীতে নিয়ে আসতে এত টাকা খরচ হতে পারে কল্পনাও ছিল না তার। প্রসাদের বাবা কনফার্ম হওয়ার জন্য রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে, এটা কি শুধু ডেলিভারির খরচ নাকি বাচ্চার পড়াশোনার খরচও অ্যাড আছে এখানে। রিসিপশনিস্ট তখন একটু রেগে গিয়ে বলে, পড়াশোনার ব্যাপারে আমরা কিভাবে জানবো, এটা শুধু ডেলিভারির খরচ। হসপিটাল থেকে বের হয়ে প্রসাদের বাবা প্রসাদকে বলে, এটা তো অনেক ব্যয়বহুল হসপিটাল, চল কোনো সাধারণ হসপিটালে গিয়ে খোঁজ নেই। তখন প্রসাদ বলে, সন্তানকে যদি বেস্টটাই না দিতে পারি তাহলে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার কোনো প্রয়োজনই নেই। আমার যদি কখনো সন্তান হয় তাহলে আমি এই হসপিটালে ডেলিভারি করাবো। তবুও তোমার সন্তুষ্টির জন্য চলো কোনো সাধারণ হসপিটালে নিয়ে যাই তোমাকে। এরপর প্রসাদ তার বাবাকে শহরের সব থেকে সাধারণ একটা হসপিটালে নিয়ে যায়। সেখানে খোঁজ নিয়ে জানতে পারে এমন সাধারণ একটা হসপিটালেও ডেলিভারির জন্য খরচ পড়বে 3 লাখ টাকা। শুধু তাই নয়, এর সাথে পোস্ট ডেলিভারি চার্জও অ্যাড হবে। প্রসাদের বাবা এবার একেবারেই হতবাক হয়ে যায়। তারপর প্রসাদ তাকে একটা প্রি স্কুলে নিয়ে যায়। প্রসাদ জানায় এই প্রি স্কুলের খরচ প্রায় 3 লাখ টাকা। প্রসাদের বাবা জিজ্ঞেস করে, এই স্কুলে এমন কি শেখাবে যে 3 লাখ টাকা দিতে হবে। প্রসাদ জানায়, কিছুই শেখাবে না, এখানে শুধু বাচ্চারা খেলাধুলা করবে আর সময় কাটাবে। এরপর সে তার বাবাকে শহরের বেস্ট স্কুলে নিয়ে যায়। স্কুলের সিকিউরিটি গার্ডকে স্কুলের খরচের ব্যাপারে জিজ্ঞেস করলে সিকিউরিটি গার্ড জানায়, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম কিনতেই লাগবে 5,000 টাকা। সিলেক্ট হলে বছরের শুরুতে দিতে হবে 3 লাখ টাকা। টিউশন ফি দিতে হবে 2.5 লাখ টাকা। আর বাচ্চা যদি এসি বাসে যাওয়া আসা করে তাহলে গুনতে হবে 60,000 টাকা। ইউনিফর্ম আর বই কিনতে লাগবে 50,000 টাকা। এছাড়া আপার ক্লাসে গেলে প্রতি বছর বেতন 10% করে বাড়বে। প্রসাদ হিসেব করে দেখে এই স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়তে প্রায় 70 লাখ টাকা খরচ হবে। হিসাব শুনে মাথায় হাত পড়ে যায় প্রসাদের বাবার। এরপর প্রসাদ তাকে একটা ইন্টারমিডিয়েট কলেজে নিয়ে যায়। সেখানেও খরচ পড়বে প্রায় 5 লাখ টাকার মতো। এবার প্রসাদের বাবা বলে, আমি বুঝতে পেরেছি কেন তুই সন্তান নেওয়ার কথা শুনলেই পালিয়ে যাস, চল এবার বাড়ি ফিরে যাই। প্রসাদ বলে, এইটুকুতেই হাঁপিয়ে গেলে, আরও আছে। প্রসাদ এবার তার বাবাকে ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যায়। ইঞ্জিনিয়ারিং কলেজের একদম পাশেই ছিল একটা মেডিকেল কলেজ। প্রসাদ বলে, আমার সন্তান যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তার খরচ পড়বে 1 কোটি টাকা। আর যদি সে মেডিকেল কলেজে পড়তে চায় তাহলে কত খরচ পড়বে সেটা তো আমার হিসেবেরও বাইরে। এমন আকাশ ছোঁয়া খরচের হিসাব প্রসাদের বাবা আর নিতে পারছিল না। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হেঁটে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে বিড়বিড় করে বলে, আমি অনেক ভাগ্যবান যে আমার সন্তানেরা পুরনো জামানায় জন্ম নিয়েছে। এই যুগে জন্ম নিলে তো পড়ালেখাই করাতে পারতাম না। প্রসাদ তার বাবাকে থামিয়ে বলে, কোথায় যাও, আরো একটা জায়গা তো এখনো বাকি আছে। এবার প্রসাদ তার বাবাকে নিয়ে যায় কবরস্থানে। প্রসাদের বাবা জিজ্ঞেস করে, কবরস্থানে কেন নিয়ে এসেছিস? প্রসাদ বলে, এমন কোটি কোটি টাকার ফিস ভরতে গিয়ে তো আমি এখানেই পৌঁছে যাব, তাই আগেভাগে আমার জন্য কবর সিলেক্ট করতে এসেছি। এরপর প্রসাদ কবরস্থানের কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, এখানে ভালো প্লেসে কবর সিলেক্ট করতে কত টাকা খরচ হবে? কেয়ারটেকার একটা জায়গা দেখিয়ে বলে, ওই জায়গাটার ভিউ বেশ ভালো, ওখানে কবর দিতে চাইলে 70,000 টাকা মতো খরচ পড়বে। প্রসাদের বাবা এবার বুঝে গেছে এই যুগে একটা সন্তানকে ভালোভাবে লালন পালন করতে গেলে কি পরিমাণ খরচ করতে হয়। তাই এবার তারা দুজনেই হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরতেই প্রসাদের দাদি প্রসাদের বাবাকে জিজ্ঞেস করে, ছেলেকে সন্তান নেওয়ার জন্য রাজি করাতে পেরেছিস? প্রসাদের বাবা বলে, রাখো তোমার রাজি করানো, প্রসাদ আমার চোখ খুলে দিয়েছে, এখন সন্তান নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে প্রসাদ নিজের রুমে গেলে দেখতে পায় টেবিলের ওপর পুজোর প্রসাদ রাখা। প্রসাদ তুলে মুখে নিতে প্রসাদের মনে পড়ে যায় নিশ্চয়ই দাদি আজও কিছু একটা প্রার্থনা করেছে। কনফার্ম হওয়ার জন্য সে দাদিকে জিজ্ঞেস করে আজ সে প্রার্থনায় কি চেয়েছে। জবাবে দাদি বলে, কি আর চাইবো, তোর জন্য একটা সন্তান চেয়েছি। প্রসাদ এই ব্যাপারে বিরক্ত হয়ে দাদিকে রুমে ডেকে নিয়ে আসে। এরপর একটা প্রোটেকশন প্যাকেট দেখিয়ে বলে, তোমাদের জামানায় তো আর এইসব ছিল না, তাই বছর বছর সন্তান জন্ম দিয়েছ, কিন্তু আমাদের কাছে এই জিনিসটা আছে, আর যতদিন সাথে আছে ততদিন পৃথিবীতে সন্তান আসবে না। প্রসাদের দাদি বলে, আমিও দেখব সন্তান কিভাবে পৃথিবীতে না আসে। প্রসাদ তার দাদির সঙ্গে একরকম তর্ক বিতর্ক করছিল, ওই সময় মনিকা এসে একটা প্রেগনেন্সি কিট প্রসাদের হাতে ধরিয়ে দেয়। কিট দেখে প্রসাদ কিছুই বুঝতে পারে না। তখন মনিকা বলে, আমার পিরিয়ড মিস হয়েছে। প্রসাদ তখন কথার গুরুত্ব না দিয়ে আবারও দাদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে। কিন্তু প্রসাদের দাদি হঠাৎ আনন্দে চিৎকার করে বলে ওঠে, সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছে, তুই বাবা হতে যাচ্ছিস। প্রসাদ এবার হতবাক হয়ে যায়।
সে কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলে। এত এত প্ল্যানিং করার পরেও মনিকা কনসিভ করবে এটা সে কখনো চিন্তাও করেনি। কিন্তু বাড়ির সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। পুরো বাড়িতেই একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। কিন্তু প্রসাদের মনে একটাই প্রশ্ন, কিভাবে সম্ভব হলো? কারণ সে তো সবসময় প্রোটেকশন ইউজ করত। প্রসাদ সারা দিন রাত এই বিষয়টা নিয়ে নিজেকে প্রশ্ন করতে থাকে যে ইউজ করেছিলাম তো, নাকি ভুলে গিয়েছিলাম। বেচারা একরকম ডিপ্রেশনে পড়ে যায়। তার কাছে ওই মুহূর্তে কোনো জব নেই। সন্তানের খরচ সে কিভাবে সামলাবে? এক রাতে প্রসাদ অনেক দুশ্চিন্তা নিয়ে মনিকাকে বলে, তুমি তো জানো একটা সন্তানের পেছনে কোটি টাকার বেশি খরচ হবে। মনিকা হেসে বলে, আমি জানি, কিন্তু এসব নিয়ে আমি কোনো চিন্তা করছি না। আমি জানি তুমি সবকিছু সামলে নেবে। এই কথা শুনে প্রসাদের চিন্তা আরো বেড়ে যায়। দুশ্চিন্তা সারা রাত ঘুমোতেই পারে না সে। অনেক চিন্তা ভাবনা করে প্রসাদ একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়। এর আগে কখনো এমন কাজ কেউ করেনি। প্রসাদ সিদ্ধান্ত নেয় প্রোটেকশন কোম্পানির বিরুদ্ধে সে কেস ফাইল করবে। যেহেতু প্রসাদ রেগুলার প্রোটেকশন ইউজ করত, তার মানে প্রোডাক্টের কোনো ডিফেক্টের কারণেই কনসিভ করেছে মনিকা। আর তাই কোম্পানির কাছ থেকেই ক্ষতিপূরণ নেবে সে। আর ক্ষতিপূরণের টাকা খরচ করবে ওই সন্তানের জন্যই। যেই ভাবা সেই কাজ। প্রসাদ একটা প্যাকেট নিয়ে চলে যায় কিশোরের কাছে। কিশোর একজন লয়ার। যদিও আজ পর্যন্ত কোনো কেস তার হাতে আসেনি, তাতে কি হয়েছে, ডিগ্রি তো আছে। যাই হোক, প্রসাদ কিশোরকে বলে, এই প্রোডাক্ট কাজ করে না, তাই আমি কোম্পানির বিরুদ্ধেই কেস ফাইল করব। আর কেসটা আমার হয়ে তুই লড়বি। কোম্পানির কাছে জরিমানা হিসেবে 1 কোটি টাকা দাবি করবি। এসব শুনে কিশোর হতবাক হয়ে যায়, কিন্তু বন্ধুর কথা তো আর ফেলতে পারে না। তাছাড়া জীবনে প্রথম তার হাতে কোনো কেস এসেছে, এটা তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। তাই কিশোর এই প্রোডাক্টের কোম্পানি অর্থাৎ এনজয় কোম্পানির কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠায়। নোটিশ যখন কোম্পানির সিইও এর কাছে পৌঁছায়, ম্যানেজার দেখে বলে, এসব পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই না। 2-4 দিন কোর্টের চক্কর কাটলে এসব স্টান্টবাজি এমনিই দূর হয়ে যাবে। সিইও তখন ম্যানেজারকে বলে কোম্পানির লিগ্যাল টিমকে ব্যাপারটা সামলে নিতে। ম্যানেজার তখন তাদের কোম্পানির লয়ার মিশ্রাকে ব্যাপারটা জানায়। তখন মিশ্রাও এই কেস হ্যান্ডেল করার প্রস্তুতি নিতে শুরু করে। এরপর যেদিন কোর্টে কেসের প্রথম হিয়ারিং শুরু হয়, সবার আগে কোর্টে উপস্থিত হয় কিশোর এবং প্রসাদ। কোর্ট পুরো ফাঁকা দেখে প্রসাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেউ এখনো আসেনি কেন? কিশোর বলে, আসলে আমার প্রথম কেস তো, তাই আমি একটু আগে আগেই চলে এসেছি। যাই হোক, যথাসময়ে কেসের হিয়ারিং শুরু হয়ে যায়। জজ যখন দুইজন উকিলকে কথা বলার সুযোগ দেয়, কিশোর বলে, ওদেরটা কাজ করে না। জবাবে মিশ্রা বলে, আমাদেরটা অনেক ভালো কাজ করে। একই কথা বারবার বলতে বলতে দুজন ঝগড়া শুরু করে দেয়। এদিকে জজ তো এটাই বুঝতে পারে না যে ওরা আসলে কিসের ব্যাপারে কথা বলছে। তখন জজ ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলে, আগে ক্লিয়ার করে বলুন কি কাজ করে আর কি কাজ করে না। এবার কিশোর ক্লিয়ার করে বলে, এনজয় কোম্পানির প্রোডাক্ট ফেল হওয়ার কারণে আমার বন্ধুর ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গেছে, তাই আমরা এখন কোম্পানির কাছ থেকে কম্পেনসেশন দাবি করছি। এসব কথা শুনে জজ একটু কনফিউজড হয়ে যায়। কেসের লিগ্যাল পেপার দেখে সে হাসতে শুরু করে। এরকম কোনো কেস আগে কখনো সে দেখেনি। জজ বলে, এবার সবকিছু ক্লিয়ার, আপনারা শুরু করুন। মিশ্রা কিশোরকে জিজ্ঞেস করে, দেশে এতগুলো কোম্পানি থাকতে আমার ক্লায়েন্ট কেন আমাদের কোম্পানির প্রোডাক্ট ইউজ করলো? কিশোর তখন ঠিক কি জবাব দেবে বুঝে উঠতে পারছিল না। এর আগে সে কখনো কোর্টরুমে আসেনি তো। মিশ্রা বারবার জিজ্ঞেস করলে কিশোর বলে ওঠে, কেন আপনাদের কোম্পানির প্রোডাক্টটি ব্যবহার করেছে এর জবাব আমার বন্ধু দেবে। এবার প্রসাদকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। একই প্রশ্ন প্রসাদকে জিজ্ঞেস করলে প্রসাদ জানায়, সেই কোম্পানির নাম আগে জানতো না। একদিন এনজয় কোম্পানির কিছু সেলসম্যান প্রসাদের বাড়িতে গিয়েছিল। ওরা প্রসাদের হাতে প্রোডাক্ট তুলে দিয়ে বলেছিল ওরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি প্ল্যানিং এর ক্যাম্পেইন করতে এসেছে, আর সেই ক্যাম্পেইনের জন্য ফ্রিতে প্রোডাক্ট বিতরণ করছে। যেহেতু ফ্রিতেই পাচ্ছে, তাই প্রসাদ ওদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেয়। এই প্রোডাক্টগুলো শেষ হওয়ার পর প্রসাদ আবার নতুন করে কেনার জন্য মেডিকেল শপে গিয়েছিল, কিন্তু সে কোন কোম্পানির প্রোডাক্ট কিনবে সেটা বুঝতেই পারছিল না। তখনই পাশ থেকে তাকিয়ে দেখে একটা বড় বিলবোর্ডে এনজয় কোম্পানির বিজ্ঞাপন দেওয়া। বিজ্ঞাপন দেখে প্রসাদ ওই এনজয় কোম্পানির প্রোডাক্ট কিনে বাড়ি ফেরে। প্রসাদ জজকে বলে, ওরা ওদের প্রোডাক্টের মার্কেটিং এমন ভাবে করেছে যে যেখানেই যায় না কেন ওদের প্রোডাক্টই চোখে পড়ে। রাস্তার বিলবোর্ডের বিজ্ঞাপন, বাসায় টিভি খুললে টিভিতে বিজ্ঞাপন, এমনকি মেডিকেল স্টোরে গেলে তারাও বলে এনজয় কোম্পানির প্রোডাক্টই বেস্ট। শুধু কি তাই, থিয়েটারে পর্যন্ত মুভি দেখতে গেলে সেখানেও এই প্রোডাক্টের বিজ্ঞাপন। চোখের সামনে সারাক্ষণ যদি এনজয় কোম্পানির প্রোডাক্ট ঘোরাফেরা করে তাহলে ওইটাই তো কিনবো, তাই না? প্রসাদের কথা শোনার পর জজ মিশ্রাকে জিজ্ঞেস করে, আপনার কি কিছু বলার আছে? তবে মিশ্রা ততক্ষণে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাই জজ পরের হিয়ারিং এর ডেট দিয়ে কোর্ট ক্লোজ করে দেয়। হিয়ারিং শেষ হতেই সমস্ত নিউজ চ্যানেলে প্রসাদের কেসের এই ব্যাপারটা ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করা হয়। ওয়াইফ প্রেগনেন্ট হওয়ায় প্রোটেকশন কোম্পানির বিরুদ্ধে এই প্রথম কেউ কেস করেছে। নিউজটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সবার মুখে মুখে এখন এই কেসেরই চর্চা। এমনকি প্রসাদের পাড়ার লোকেরাও সমালোচনা করতে শুরু করে। পাড়ার লোকেরা একত্রিত হয়ে প্রসাদের বাবাকে কটু কথা শুনিয়ে বলে,
এইসব ব্যাপারে কেস করা উচিত হয় নাই তোমার ছেলের। প্রসাদের কাজের কারণে পুরো পরিবারকে সবার সামনে লজ্জায় পড়তে হয়। প্রসাদ বাড়ি ফিরতে প্রসাদের বাবা প্রসাদের সঙ্গে রাগারাগি করে বলে, সবসময় তো আমার ভুল ডিসিশনের জন্য আমাকে কটু কথা শুনিয়েছিস, কিন্তু আজ তুই কি করলি? এমন কাজ কেউ কখনো করে? আমাদের সম্মানের কথা না হয় না ভাবলি, মনিকার কথাটা তো একবার চিন্তা করতে পারতি। প্রসাদ তখন কোনো জবাব দেয় না। এসব নিউজ মনিকার বাবা মাও দেখে। মনিকার মা মনিকাকে কল করে রাগারাগি করে বলে, চোখ বন্ধ করে নিজের হাজবেন্ডকে বিশ্বাস করতি না? দেখলি তো অন্ধবিশ্বাসের ফল কি হয়। আশেপাশের সবার কটু কথায় মনিকা অনেক কষ্ট পায়। রাতের বেলা অনেক কান্নাকাটি করে সে। প্রসাদের ওপর প্রচণ্ড অভিমান করে সে প্রসাদের সঙ্গে কথা বলাই বন্ধ করে দেয়। এমনকি চেক আপের জন্য হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়লেও প্রসাদের সঙ্গে সে যেতে রাজি হয় না। তাই প্রসাদের বাবা তাকে হসপিটালে নিয়ে যায়। দেখতে দেখতে নেক্সট হিয়ারিং এর দিন চলে আসে। মিশ্রা এবার প্রশ্ন রাখে, প্রসাদ যে রেগুলার এনজয় কোম্পানির প্রোডাক্ট ইউজ করেছে এর প্রমাণ কি? অন্য কোম্পানির প্রোডাক্টও তো ইউজ করে থাকতে পারে। মিশ্রার প্রশ্ন শুনে কিশোর বলে, প্রোডাক্ট বিক্রি করেছে আপনার কোম্পানি, কিনেছে আমার বন্ধু, তাহলে আমাকে কেন প্রশ্ন করছেন? মিশ্রা বিরক্ত হয়ে বলে, এটা কেমন উকিল যে কোর্টের নিয়ম কানুন জানে না? এরপর মিশ্রা সরাসরি প্রসাদকেই জিজ্ঞেস করে। প্রসাদ জানায় কোম্পানির সেলস টিম ওই দিন প্রোডাক্ট দিয়ে যাওয়ার কিছুদিন পর আবারও প্রসাদের বাড়িতে তারা এসেছিল। ওই দিন তারা প্রসাদকে বলেছিল ক্যাম্পেইন তো করা হয়েছে কিন্তু ছবি তোলা হয়নি। ওই দিন ওরা আবারও প্রসাদের হাতে কিছু প্রোডাক্ট দেয় এবং সেই সাথে প্রসাদের ছবি তুলে নেয়। এই ছবি কোম্পানি নিউজ পেপারও আপলোড করেছিল। প্রসাদ জজকে নিউজ পেপারের কপি দেখায়। এরপর প্রসাদ জানায় সে অনলাইনে অনেকবার এনজয় কোম্পানির প্রোডাক্ট কিনেছে এবং সেগুলোর বিল এখনো পর্যন্ত প্রসাদের কাছেই আছে। শুধু তাই নয়, প্রসাদ তাদের রেগুলার কাস্টমার হওয়ায় কোম্পানি তাকে 25% ডিসকাউন্টও দিয়েছিল। এসব শুনে মিশ্রা বলে, সত্যি যদি ইউজ করে থাকেন তাহলে ভিডিও দেখান। জজ এবার রেগে গিয়ে বলে, মাথা ঠিক আছে আপনার? কোন আক্কেলে আপনি মানুষের পার্সোনাল ভিডিও দেখতে চাচ্ছেন? জজ রাগের মাথায় পরের হিয়ারিং এর ডেট দিয়ে কোর্ট আবারও ক্লোজ করে দেয়। এদিকে আদালতে কি কি প্রশ্ন উঠেছে সেটা নিয়ে আবারও ব্রেকিং নিউজ হয়ে যায়। ব্যাপারটা এতটাই ভাইরাল হয়ে যায় যে মনিকা দোকানে শপিং করতে গেলেও দোকানের মালিক মনিকাকে জিনিস দেওয়ার আগে ভালোভাবে চেক করে নেয় ডেট ঠিক আছে কিনা। কোনো রকম ভুল হয়ে গেলে যদি প্রসাদ তাদের নামেও কেস করে দেয়। এই ব্যাপারগুলো নিয়ে বেশ বিব্রত বোধ করে মনিকা। এদিকে তার আর প্রসাদের মধ্যেকার সম্পর্কেও দিনে দিনে অবনতি হচ্ছিল। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো কথা হয় না। এর মাঝে আবারও মনিকার চেক আপের সময় চলে আসে। মনিকা হসপিটালে যাওয়ার জন্য বের হলে প্রসাদ জেদ করতে শুরু করে সেই মনিকাকে হসপিটালে নিয়ে যাবে। প্রসাদের বাবাও তখন এতে আর আপত্তি করে না। এতে যদি তার ছেলে আর ছেলে বউর সম্পর্কটা একটু ঠিক হয়। প্রসাদ তখন খুশি হয়ে মনিকাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে কিশোর এসে বলে, আজ তো কোর্টের হিয়ারিং এর দিন, এখন তো কোর্টে যেতে হবে। প্রসাদ তখন বেশ দ্বিধায় পড়ে যায়। এখন কোর্টে তো তাকে যেতেই হবে। তাই সে বাধ্য হয়ে মনিকাকে নামিয়ে দিয়ে কিশোরের সঙ্গে কোর্টে চলে যায়। আর মনিকা আবারও তার শ্বশুরের সঙ্গেই হসপিটালে পৌঁছায়। প্রসাদের আজকের আচরণে সে এতটাই কষ্ট পেয়েছিল যে সে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। এদিকে আজ কোর্টের থার্ড হিয়ারিং। কোর্টের কার্যক্রম শুরু হলে মিস্টার এনজয় কোম্পানির একটা প্যাকেট থেকে ইনস্ট্রাকশনের লিফলেটটা বের করে বলে, এখানে স্পষ্টভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে যে এই প্রোডাক্ট কখনো 100% প্রোটেকশন দেয় না। তাই দু একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির জন্য এই কোম্পানি কোনোভাবেই দায়ী নয়। সবকিছু পরিষ্কারভাবে লেখা থাকার পরে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস কেন পড়েননি? মিস্টার কথা শুনে প্রসাদ এক মুহূর্তের জন্য থমকে যায়। আর কিশোর সাহেব তো শুরু থেকেই কনফিউজড যে সে আসলে কি বলবে আর কি বলবে না। কিন্তু কিছুক্ষণ পর প্রসাদ মিশ্রাকে প্রশ্ন করে যে তাদের লেখা এই টার্মস অ্যান্ড কন্ডিশন সে আর জজ সাহেব ছাড়া আর কেউ বুঝতে পারছে কিনা। মিশ্রা তখন খুব কনফিডেন্স নিয়ে বলে, এটা সবাই বুঝতে পারছে। প্রসাদ তখন কোর্টে উপস্থিত থাকা সাধারণ মানুষদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে বলে। জজ তখন সাধারণদের মধ্যে একজনের কাছে জানতে চায় যে সে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনস এর মানে বুঝতে পারছে কিনা। লোকটা তখন বলে, এখানে নিশ্চয়ই এটাই বলা আছে যে এই প্রোটেকশন ব্যবহার করলে প্রেগনেন্সির কোনো ঝুঁকি থাকবে না। তার এই কথা শুনে মিশ্রা ভ্যাবাচাকা খেয়ে যায়। তখন প্রসাদ বলে, আমরা ভারতের নাগরিক, এখানকার বেশিরভাগ মানুষ হিন্দিতেই কথা বলে, তাহলে আপনারা আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস হিন্দিতে না লিখে ইংরেজিতে কেন লিখেছেন? আমি ইংলিশ ভালো বুঝি না বলেই তো আজ ছোট একটা চাকরি করছি। আমার মতো এমন অনেক মানুষই আছে, তারা কিভাবে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে বুঝতে পারবে? জজের কাছেও তার এই পয়েন্টটা বেশ ভালো লাগে। তবে মিশ্রার কাছে এর কোনো উত্তর ছিল না। এরপর প্রসাদ আবার তাকে জিজ্ঞেস করে, তাদের জন্য প্রোডাক্ট বেশি ইম্পর্টেন্ট নাকি তাদের শর্তগুলো বেশি ইম্পর্টেন্ট? মিশ্রা তখন তার অ্যাসিস্ট্যান্ট সুনিতার কথা মতো বলে দেয়, তাদের কাছে শর্তগুলোই বেশি ইম্পর্টেন্ট। সেটা শুনে প্রসাদ বলে ওঠে, তাহলে প্রোডাক্টের প্যাকেটে বড় বড় অক্ষরে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা উচিত ছিল, প্রোডাক্টের নাম নয়। কিন্তু আপনারা তো করেন উল্টোটা। এই যে আপনারা এত বড় বড় হোর্ডিংয়ে নিজেদের প্রোডাক্টের অ্যাড ছাপান, সেখানে দূরবীন দিয়ে খুঁজলেও তো টার্মস অ্যান্ড কন্ডিশন পাওয়া যাবে না। তাছাড়া টিভিতে, থিয়েটারে যেসব অ্যাড আপনারা চালান সেখানেও তো ভালো করে কিছু বলা থাকে না। এই কথা শুনে মিশ্রা বলে ওঠে, এটা একেবারেই মিথ্যে কথা। ভিডিও অ্যাডগুলোতে তো সবকিছু পরিষ্কারভাবে মেনশন করা থাকে। প্রসাদ তখন বিষয়টা প্রমাণ করার জন্য কোর্টে অ্যাড ভিডিও প্লে করতে বলে।
ভিডিও প্লে করা হলে তারা দেখতে পায় প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও টার্মস অ্যান্ড কন্ডিশনস এর অংশটুকু এত দ্রুত বলা হয় যেন মনে হচ্ছে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা। সেটা দেখে জজ বিরক্ত হয়ে বলে, অ্যাড ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করলো কে? তখন প্রসাদ বলে, এটা ফাস্ট ফরওয়ার্ড করা নয়, তারা ইচ্ছাকৃত ওই অংশটুকু এমনভাবে প্রেজেন্ট করে যাতে করে কেউ ঠিকভাবে কিছু বুঝতেই না পারে। এই ভিডিওতে কোন কোন শর্ত সম্পর্কে উল্লেখ করা আছে সেটা যদি উকিল সাহেব বলতে পারেন তাহলে আমি এই কেস ছেড়ে দেব। এই কথা শুনে বেচারা মিশরা ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ ভিডিওর অবস্থা আসলেই এত খারাপ ছিল যে সেটা শুনে কোনোভাবেই উল্লেখ করা পসিবল না যে কন্ডিশনগুলো কি ছিল। এরই মাঝে প্রসাদ আবারও বলে ওঠে, এসব কিছু না হয় বাদ দিলাম, এখন আমি একটা সিচুয়েশন বলবো আর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে ওই সিচুয়েশনের টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করা যায় কিনা। একদিকে সে যতই ভিন্ন ভিন্ন পয়েন্ট সামনে আনছিল ততই বেচারা মিশ্রার ব্লাড প্রেশার হাই হচ্ছিল। তবে প্রসাদ যখন সেই সিচুয়েশন বর্ণনা করতে শুরু করে তখন সবার ইন্টারেস্ট বেড়ে যায়। প্রসাদ বলে, আমরা যখন সারাদিনের কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি তখন আমাদের ওয়াইফরা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তারা আমাদেরকে নিজ হাতে খাবার বেড়ে দেয়, সব রকম দেখাশোনা করে, আমাদের যত্ন করে, তারপর রাতে সুন্দর করে সাজগোজ করে আমাদের পাশে এসে বসে। তাদের মনেও তো অনেক রকম আকাঙ্ক্ষা থাকে ওই সময়। তাহলে ওই মুহূর্তে ঠিক কোন মানুষের পক্ষে টার্মস অ্যান্ড কন্ডিশনের তোয়াক্কা করা সম্ভব? আপনারা হলে কি করতেন ওই সময়? প্যাকেটের গায়ে লেখা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়তেন? তার এসব কথা শুনতে শুনতে কোর্টে থাকা সবাই ওই সিচুয়েশনটা ফ্যান্টাসাইজ করতে শুরু করে। জজ সাহেব তো একেবারে কল্পনার ঘরে ডুবেই গিয়েছিল। তার মাঝে প্রসাদ গিয়ে যখন তাকে প্যাকেটে লেখা কন্ডিশনগুলো পড়ার জন্য জোর দিতে থাকে তখন জজ রাগের মাথায় কাগজটা টেনে ছিঁড়ে ফেলে দেয়। আসলে প্রত্যেকটা সাধারণ মানুষের ক্ষেত্রেই পরিস্থিতিটা এরকমই হয়ে থাকে, আর তাই এবারও প্রসাদের কথায় সবাই সাপোর্ট করে যে এরকম একটা পরিস্থিতিতে কেউই টার্মস অ্যান্ড কন্ডিশনের তোয়াক্কা করবে না। এইসব আর্গুমেন্ট শুনে বেচারা জজ নিজেই কনফিউজড হয়ে সেদিনকার মতো কোর্ট মুলতবি ঘোষণা করে। প্রসাদের এই কেসটা নিয়ে তো মিডিয়ায় অলরেডি তোলপাড় চলছিল, তো রিপোর্টাররা সাধারণ মানুষের কাছে গিয়ে এই কেস নিয়ে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। প্রথম দিকে অনেকের দ্বিমত থাকলেও এবার সবাই প্রসাদকেই সাপোর্ট করতে শুরু করে, কারণ শুধু এনজয় কোম্পানি নয়, বেশিরভাগ কোম্পানি প্রোডাক্ট বিক্রি করার জন্য এই একই কৌশল অবলম্বন করে। তারা বলে একরকম আর করে অন্যরকম, আর যদি সেটা নিয়ে প্রশ্ন তোলা হয় তখন উঠে আসে টার্মস অ্যান্ড কন্ডিশনস এর কথা। এসবের মধ্যে একজন বয়স্ক লোক বলে ওঠে, প্রসাদ আসলে ওই কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন তোলেনি, তার আসল উদ্দেশ্য কিছুদিনের মধ্যেই সবাই বুঝতে পারবে। এখন লোকটা এমন কথা কেন বলল সেটা আমরা সামনে জানতে পারবো। তবে সমস্যা হলো কোর্টে প্রসাদ সমস্ত আর্গুমেন্টে এগিয়ে থাকলেও সম্পর্কের দিক থেকে সে পিছিয়ে পড়েছিল। তার আর মনিকার মধ্যে তৈরি হয়েছিল এক বিরাট দূরত্ব। একই ছাদের নিচে থাকা যেন দুটো অপরিচিত মানুষ তারা। মনিকার সমস্ত দেখাশোনা, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, এগুলো সব প্রসাদের বাবা মাই করত। বেচারা প্রসাদ কোর্টের ঝামেলায় এত বেশি আটকে গিয়েছিল যে নিজের বউ বাচ্চার খেয়াল রাখার সময়টাও পাচ্ছিল না। আর যদি সে একটু সময় বের করার চেষ্টাও করে, মনিকা তাকে কথা বলারই কোনো সুযোগ দিত না। একদিন মনিকা তাকে রুমের বাইরে রেখে দরজা বন্ধ করে শুয়ে পড়েছিল। প্রসাদ তখন বারবার দরজা ধাক্কাতে থাকে তার সঙ্গে একটু কথা বলার জন্য, কিন্তু মনিকা কোনো রেসপন্স করে না। প্রসাদের অনেক চেষ্টার পর ফাইনালি তার ওয়াইফ দরজা খুলে তাকে জিজ্ঞেস করে, কি বলতে চাও? বউ বাচ্চা থেকে তোমার কোর্টের কেস বড় হয়ে গেছে, এটাই তো বলতে চাও? একটা দিন আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে পারলে না, কিন্তু কোর্টে ঠিকই প্রত্যেকদিন হাজিরা দিতে পারো। এসব কিছু তো টাকার জন্যই করছো, তাই না? সেটা শুনে প্রসাদ বলে, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। আমি আজীবন বাবাকে দোষারোপ করে গেছি আমার লাইফটা সেটেল করতে পারিনি বলে। এখন আমার সন্তানও বড় হয়ে ঠিক একইভাবে আমাকে দোষারোপ করুক, এটা আমি চাই না। আমি চাই আমার সন্তানের লাইফটা সুন্দরভাবে সেটেল করতে, আর সেই জন্য আমার টাকার প্রয়োজন। কিন্তু মনিকা তার কোনো কথা বুঝতে বা শুনতে চায় না, কারণ এমন একটা সময় মেয়েরা টাকা নয় বরং স্বামীর সঙ্গ এবং তার ভালোবাসাটাই বেশি এক্সপেক্ট করে, যেটা কোর্টের চক্কর কাটতে গিয়ে প্রসাদ তাকে দিতে পারছে না। তাই সে রেগে আবারও প্রসাদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। এদিকে জজ এই কেস নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল যে পরদিন সে সবার আগেই কোর্টে উপস্থিত হয়। অন্যদিকে প্রসাদের কেসটা ভালোভাবে চলার কারণে কিশোরের পপুলারিটিও তর করে বাড়তে থাকে। মিডিয়ার লোকেরা তার ইন্টারভিউ নেওয়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিল। এরই মাঝে মিশরা কোর্টের বাইরে তাকে বলে, আজ তোমার ক্লায়েন্টকে আমি একেবারে লক করে ফেলবো। কিন্তু মিশরা তার কথায় কোনো পাত্তা দেয় না। উল্টো স্টাইল দেখাতে গিয়ে সে সানগ্লাস পরেই কোর্টে চলে যায়। জজ সেটা দেখে তাকে বারবার সানগ্লাস খুলতে রিকোয়েস্ট করে, কিন্তু কিশোর কোনোভাবেই সানগ্লাস খুলতে চায় না। একটা পর্যায়ে জজ রেগে তাকে সানগ্লাস খুলতে বললে বেচারা সানগ্লাসটা খুলতে বাধ্য হয়। আর তখন জানা যায় সে স্টাইলের কারণে সানগ্লাস পরেনি, সে তার ছেলেদের জন্য চকবার কিনে নিয়ে গিয়েছিল। তবে সেদিন তার মাথায় একটু সারপ্রাইজ দেওয়ার ভূত চেপেছিল, তাই সে মজা করে তার ছেলেদেরকে বলেছিল সে চকোবার আনতে ভুলে গেছে, আর তাই তার ছেলেরা তাকে মেরে তার চোখ অলমোস্ট ফাটিয়ে দিয়েছে। এই কথা শুনে জজ প্রথমে খানিকক্ষণ হাসে, তারপর বলে, সারপ্রাইজ সবসময় ওয়াইফকে দিতে হয়, আর বাচ্চারা যা চায় চুপচাপ তাদেরকে সেটা দিয়ে দিতে হয়। তাদের কথার মাঝে প্রসাদ সহ বাকিরাও কোর্টে পৌঁছে যায়। এরপর মিশ্রা বলে,
আমি প্রসাদের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি, ও কখনোই বাচ্চা নিতে চাইতো না। প্রসাদও সেটা স্বীকার করে নেয়। তখন মিশ্রা বলে, তুমি যখন বাচ্চা নিতে চাওই না আর তোমার ওয়াইফ এখন প্রেগনেন্ট হয়ে গেছে, তো তুমি তোমার ওয়াইফের অ্যাবর্শন করিয়ে দাও। অ্যাবর্শন করানোর যত খরচ পড়ে সেটা আমরা বহন করব। এই কথা শুনে প্রসাদ বলে ওঠে, এটা ঠিক যে আমি কখনোই বাচ্চা নিতে চাইতাম না, কিন্তু আমি এতটাই নিষ্ঠুর নই যে নিজ হাতে নিজের অনাগত বাচ্চাকে মেরে ফেলবো। তাছাড়া একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য একটা মাকে কি পরিমাণ কষ্ট করতে হয়, কত মানসিক এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, এটা শুধুমাত্র একটা মাই বুঝতে পারে। এই ক্ষেত্রে আমাদের পুরুষদের খুব একটা কাজ থাকে না। এই সময় আমাদের দায়িত্ব শুধু ওয়াইফের খেয়াল রাখা। কিন্তু দুঃখের বিষয় আমি এসব কোর্ট কাচারির চক্করে সেটাও করতে পারছি না। তো একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য এত কষ্ট ভোগ করে, তাহলে সেই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে সেই ডিসিশন নেওয়ার দায়িত্ব একমাত্র মায়ের, আমাদের নয়। একটা মা হয়তো এত কষ্ট ভোগ করে বলেই বাচ্চার সঙ্গে তার আলাদা একটা নারীর টান তৈরি হয়। আর সেই কারণেই এত যন্ত্রণা সহ্য করার পরেও একটা মা কখনোই মুখ ফুটে এটা বলে না যে সে তার বাচ্চাটাকে জন্ম দিতে চায় না। তাহলে আমরা পুরুষেরা, যাদের কিনা বিশেষ কোনো যন্ত্রণাই ভোগ করতে হয় না, তারা কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারি? তার কথা শুনে কোর্টের সবাই ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এরপর প্রসাদ জজকে বলে, মিশ্রা আমার বাচ্চাকে পৃথিবীতে আসার আগে মেরে ফেলার প্রস্তাব দিয়েছে, তাও আবার কোর্টের সবার সামনে। এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হওয়ার কথা, তাই আমি চাই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। মজার ব্যাপার হলো, মিশ্রার এই কথাগুলো জজেরও পছন্দ হচ্ছিল না, তাই সেও প্রসাদের কথাতেই সায় দেয় এবং মিশ্রাকে ওয়ার্নিং সহ 60,000 টাকা জরিমানা করে দেয়। মিশ্রা বেচারা তখন চুপচাপ সরি বলে বসে থাকে। তার আর কিছুই করার থাকে না। ওদিকে কিশোরবাবু শুধু বসে বসে ব্যাকগ্রাউন্ডে এক্সপ্রেশনই দিয়ে যাচ্ছিলেন। আর উকিলের যা কাজ সেটা তো ক্লায়েন্ট অর্থাৎ প্রসাদ নিজেই করছিল। তবে এত কিছুর পরেও তাদের কেসটা যে ভালোভাবে এগোচ্ছিল, এটাই সব থেকে বড় ব্যাপার। তো এনজয় কোম্পানির সিইও যখন মিশ্রার জরিমানা হওয়ার ব্যাপারটা জানতে পারে, তখন সে মিশ্রার ওপর প্রচণ্ড রেগে যায়। সে বুঝতে পারে এই কেস মিশ্রাকে দিয়ে সলভ করা সম্ভব নয়, তাই সিইও তাকে বাদ দিয়ে ওই শহরের সবচেয়ে ফেমাস এবং দামি উকিল হায়ার করে, যার নাম অজয় শর্মা। অজয় তার কাছ থেকে কেসের সমস্ত ডিটেলস জেনে নেয়। সে যখন জানতে পারে প্রসাদ মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। এদিকে এই কেসটা অজয়ের কাছে যাওয়াতে মিডিয়াতেও তোলপাড় শুরু হয়ে যায়। দেশের মানুষ যারা প্রসাদকে সাপোর্ট করছিল তারাও বেশ টেনশনে পড়ে যায়, কারণ আজ পর্যন্ত অজয়ের কোনো কেস হারার রেকর্ড নেই। এদিকে জজ যখন জানতে পারে এই কেস এখন থেকে অজয় হ্যান্ডেল করবে, তখন তার মুখটাও কালো হয়ে যায়। বোঝাই যাচ্ছিল অজয়ের সঙ্গে তার খুব একটা ভালো সখ্যতা নেই। যাই হোক, প্রথম আর্গুমেন্টেই অজয় প্রসাদের দিকে একটা শর্ত ছুড়ে দেয়। সে প্রসাদকে বলে, তোমার আর্গুমেন্ট আর তোমার দাঁড় করানো লজিকগুলো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু সমস্যা হলো কোর্ট তো আর শুধু আর্গুমেন্টে চলে না, সেখানে প্রমাণ বা সাক্ষী দেখাতে হয়। এখন তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি প্রত্যেকবার এনজয় কোম্পানির প্রোডাক্টই ব্যবহার করেছো? এই কথা শুনে প্রসাদ সহ সবাই বেশ টেনশনে পড়ে যায়। অজয় তখন সাক্ষী হিসেবে মনিকাকে কোর্টে প্রেজেন্ট করতে বলে। সেই সাথে আরো বলে যে প্রসাদ কিভাবে নিশ্চিত হচ্ছে যে এই সন্তান তার নিজের? এমনও তো হতে পারে যে এই বাচ্চার বাবা অন্য কেউ। তাই মনিকা যদি এসে নিজ মুখে সাক্ষী দেয়, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে আর প্রসাদ এই কেসটা জিতে যাবে। অজয়ের এসব কথা শুনে প্রসাদ একেবারে হতভম্ব হয়ে যায়। সাধারণত মিডল ক্লাস পরিবারগুলোর কাছে তাদের সম্মানই সব থেকে বড়, আর তাই অজয় প্রথমেই প্রসাদ এবং তার পরিবারের সম্মানে আঘাত করে তাকে দুর্বল করে দেয়। প্রসাদ মুখ ফুটে কিছুই বলতে পারে না, কারণ তার কাছে তো কোনো প্রমাণ নেই। আর মনিকাকে এই অবস্থায় কোর্টে এসে বয়ান দিতে বলার মতো সাহসটাও তার নেই। বেচারা এসব নিয়ে ভীষণ টেনশনে পড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কিভাবে এই বিষয়টা সে মনিকাকে বলবে। তাকে এত টেনশন করতে দেখে কিশোর নিজেই পৌঁছে যায় প্রসাদের বাড়িতে এবং সবাইকে সবকিছু জানিয়ে দেয়। মনিকা এসব শুনে ভীষণ রেগে যায়। এমনিতেও সেই কেসের বিষয়টা কখনোই পছন্দ করত না, তার উপর আবার এখন যখন তার নিজের সম্মান নিয়ে টানাটানি করা হচ্ছে, তখন সে রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রসাদ বাড়ি ফিরে এই অবস্থা দেখে তাকে আটকানোর চেষ্টা করে। প্রসাদের বাবা মাও অনেক চেষ্টা করে, কিন্তু মনিকা কারো কথা না শুনে বাবার বাড়িতে চলে যায়। তবে এত কিছুর পরেও তার বাবা মায়ের তেমন কোনো রিয়াকশন ছিল না। সেটা দেখে একদিন মনিকা তার বাবা মাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমাদের মনে কোনো প্রশ্ন উঠছে না আমি কেন চলে এলাম, আমি কি অবস্থায় আছি, কেন এসব হচ্ছে? তোমরা তো আমাকে কিছুই জিজ্ঞেস করছো না। তখন তার মা বলে, কি জিজ্ঞেস করব? আমরা তো আগে থেকেই জানতাম এমন কিছু হবে। আসলে বিয়ের 1 বছর পড়তে না পড়তেই সবাই প্রসাদ আর মনিকাকে বাচ্চা নেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল, কিন্তু প্রসাদ কোনোভাবেই রাজি ছিল না। এই ব্যাপারটা নিয়ে মোটামুটি সবার সাথেই কয়েক দফা করে ঝগড়া হয়ে গেছে তার, এমনকি শ্বশুরবাড়ির লোকেদের সাথেও। তবে মনিকার প্রসাদের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, তাই তার মা হওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও সে সবসময় প্রসাদকে সাপোর্ট করত। তাই একদিন তার মা তাকে ডেকে বলেছিল, এই অন্ধবিশ্বাস আর সাপোর্টের জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। আর এখন সেটাই হচ্ছে মনিকার সঙ্গে। এই কথা শোনার পর মনিকা আর কিছুই বলতে পারে না। 2 লাভ বার্ড বুক ভরা কষ্ট নিয়ে তাদের দিন কাটাতে থাকে। তবে এক মুহূর্তের জন্য কেউ কাউকে ভুলে থাকতে পারে না। পরদিন কোর্টে অজয় প্রসাদকে জিজ্ঞেস করে তার ওয়াইফ আসবে কিনা।
কিন্তু প্রসাদ কোনো উত্তর দেয় না। কিশোর তখন জজের কাছে আরও কয়েকদিন সময় দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। অজয় সেটা মানতে না চাইলে জজ রেগে বলে, কোর্টের ডিসিশন নেওয়ার অধিকার কার, আপনার নাকি আমার? অজয় তখন আর কিছুই বলতে পারে না। জজ প্রসাদকে আরও কয়েকদিনের সময় দিয়ে দেয়। তবে সবাই জানতো যে অজয় এত সহজে হার মানার মানুষ নয়। সেই কেস জেতার জন্য সবকিছুই করতে পারে। সেই রাতে প্রসাদ আর কিশোর বসে গল্প করছিল। তখন কিশোর তাকে বলে মনিকার বাড়িতে গিয়ে কথা বলতে, তাকে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনতে। কিন্তু প্রসাদ সেই সাহসটা পাচ্ছিল না। তারও যেসব কোর্ট কাচারি ভালো লাগছিল ব্যাপারটা এমন নয়, কিন্তু সমস্যা হলো তার পয়েন্ট অফ ভিউটাকেও বোঝার চেষ্টা করছে না। এই ব্যবসায়ী লোকগুলো আসলে নিজেদের প্রোডাক্ট নয়, মানুষের ইমোশন বেচাকেনা করে। তারা জানে বাচ্চাদের ব্যাপারে কথা আসলে বাবা মা সবসময় ইমোশনাল হয়ে যায়, আর সেই ইমোশনটাকে পুঁজি বানিয়ে তারা বাচ্চাদের নামে নিজেদের প্রোডাক্ট সেল করে। কিশোর প্রসাদের কথাটা ঠিকমতো বুঝতে পারে না। তখন প্রসাদ তার গায়ের জ্যাকেটটা দেখে বলে, তোর এই জ্যাকেটটার কত দাম নিয়েছে? কিশোর বলে, 2500 টাকা। ব্র্যান্ডে এরকম একটা জ্যাকেট দেখেছিলাম 4000 টাকা, কিন্তু এত টাকা দিয়ে কে কেনে? এরপর বাইরের একটা দোকানে 2500 টাকায় পেয়ে গেলাম, তাই কম পেয়ে নিয়ে নিলাম। তখন প্রসাদ তাকে জিজ্ঞেস করে, আর এই জ্যাকেটটা যদি তোর বাচ্চার জন্য নিতে হতো তাহলে কত দাম পড়তো? কিশোর বলে, বাচ্চাদের কাপড় চোপড় তো এমনি অনেক বেশি দাম হয়, তাও কম করে হলে 2-3 হাজার তো পড়তোই। তখন প্রসাদ বলে, বাচ্চাদের কাপড়ে তো বড়দের তুলনায় অর্ধেক কাপড় লাগার কথা, সেক্ষেত্রে দামও তো অনেক অংশে কম হওয়ার কথা। তাহলে আমরা বড়দের সমান বা তার থেকেও বেশি দাম দিয়ে কেন বাচ্চাদের জিনিস কিনি? আরও একটা ব্যাপার হলো, আমরা যখন নিজেদের জন্য কিছু কিনতে যাই তখন 100 বার দরদাম করি, একটু কম দামে জিনিস কেনার চেষ্টা করি। কিন্তু যখন বাচ্চারা কোনো জিনিস কেনার ডিমান্ড করে তখন আমরা সবকিছু ভুলে তাদেরকে বেস্ট জিনিসটাই দেওয়ার চেষ্টা করি, দামের পরোয়া করি না। আর এই বিষয়টাকেই এই কোম্পানির লোকগুলো হাতিয়ার বানায়। তবে এখানে আপনাদেরকে বলে রাখি, প্রসাদ কিন্তু এখানে শুধুমাত্র এনজয় কোম্পানির ব্যাপারে বলছে না, সে ওই সমস্ত কোম্পানির ব্যাপারে বলছে যারা মানুষের ইমোশনকে নিজেদের হাতিয়ার বানায়, সেটা জামা কাপড় হোক, খেলনা হোক কিংবা অন্য কোনো জিনিস। কিশোরের কাছেও তার এই কথাগুলো খুব ভালো লাগে, কারণ সে বেচারা তো বাচ্চাদের পেছনে খরচ করতে করতে একেবারে কাঙাল হয়ে যাচ্ছে। পরদিন প্রসাদের বাবা হঠাৎ করে প্রসাদকে নিয়ে কোথাও রওনা হয়। প্রথমে প্রসাদ ভেবেছিল তাকে হয়তো মনিকার কাছে নিয়ে যাবে, কিন্তু পরে সে দেখে তার বাবা তাকে সেই জমিটার কাছে নিয়ে এসেছে যেটা নিয়ে এত বছর প্রসাদ তার বাবার উপর রাগ করে আছে। আসলে লোকটা অনেক আগেই নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু তার এই একটা ভুলের কারণে যে আজ তার ছেলের সংসার ধ্বংস হতে বসেছে এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। তাই সে প্রসাদের কাছে তার করা সমস্ত ভুলের জন্য ক্ষমা চায়, আর প্রসাদও সেটা মেনে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে মিডিয়া এবং সাধারণ মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, মনিকা কি কোর্টে আসবে? সে কি নিজের মুখে সাক্ষ্য দেবে? সারা দেশের মানুষ অধীর আগ্রহে এর উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করছিল। এরপর কোর্টের শুনানির দিন অজয় আবারও প্রসাদকে জিজ্ঞেস করে মনিকা আসবে কিনা। তবে এবারও প্রসাদের কাছে কোনো উত্তর ছিল না। তখন অজয় জজকে বলে, আমি জানতাম সে আসবে না, কারণ প্রসাদ এগুলো শুধুমাত্র পাবলিসিটি আর টাকার জন্য করছে, আর এই বিষয়টা তার পরিবারের সবাই জানে কিন্তু সাপোর্ট করে না। প্রসাদ তো কখনোই তার ওয়াইফের মন বোঝার চেষ্টাই করেনি। এই কারণেই এতগুলো হিয়ারিং এর মাঝেও একবারও তার পরিবারের কেউ আসেনি, আজকেও আসবে না। তাই এই কেসটা অপ্রয়োজনীয়, অসংলগ্ন এবং অযথা বলে খারিজ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। এই কথা শুনে প্রসাদ সহ সবাই খুব আপসেট হয়ে পড়ে। এমনকি জজ নিজেও চাচ্ছিল না প্রসাদ এই কেসটা হেরে যাক, কিন্তু সাক্ষীর অভাবে বাধ্য হয়ে তাকে অজয়ের কথাই মেনে নিতে হয়। সে যখন ফাইনাল দলিলে সই করতেই যাচ্ছিল তখনই অদ্ভুতভাবে সেখানে মনিকা এসে হাজির হয়। তাকে দেখে সবার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রসাদও খুব খুশি হয়। আসলে একদিন মনিকার মা তাকে প্রসাদের সঙ্গে যোগাযোগ করতে রিকোয়েস্ট করেছিল, কিন্তু মনিকা রাজি হয়নি, কারণ প্রসাদের কাজকর্ম নিয়ে সে ভীষণ রেগেছিল। তখন তার মা তাকে জানায় যে মিশ্রা যখন প্রসাদকে অ্যাবর্শনের কথা বলেছিল তখন প্রসাদ তার উত্তরে কি বলেছে। মেয়েদের প্রতি, বিশেষ করে মায়ের প্রতি এতটা সম্মান হয়তো এর আগে কোনো ছেলে সেভাবে দেখাতে পারেনি। মেয়েদের দিকটা হয়তো এভাবে কেউ ভেবেও দেখেনি। আর এই বিষয়টা দেখার পর মনিকার মায়ের মনে প্রসাদকে নিয়ে যত রাগ ছিল সমস্ত গলে জল হয়ে যায়। আর মায়ের মুখ থেকে কথাগুলো শুনে মনিকাও তার রাগ ছেড়ে সিদ্ধান্ত নেয় সে তার স্বামীর পাশে গিয়ে দাঁড়াবে। তো জজ বুঝতে পারছিল এরকম একটা বিষয় নিয়ে সবার সামনে কথা বলাটা যে কোনো সাধারণ মেয়ের জন্যই বেশ কষ্টের এবং লজ্জার হতে পারে। তাই সে মনিকাকে বলে, তুমি একদম চিন্তা করো না মা, তুমি যদি চাও তাহলে তুমি নিজের বয়ান পার্সোনালি আমার কেবিনে বসে আমাকে শোনাতে পারো। সেখানে শুধুমাত্র তোমার হাজবেন্ড, আমি আর দুজন উকিল ছাড়া আর কেউ থাকবে না। তবে মনিকা সেটাতে রাজি হয় না। তার হাজবেন্ডকে যেহেতু ভরা কোর্টে এত মানুষের মধ্যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তাই সেও ওই প্রশ্নগুলোর উত্তর ভরা কোর্টেই দিতে চাচ্ছিল। তার কনফিডেন্স দেখে সবাই তো খুশি হয়ই, তবে সব থেকে বেশি খুশি হয় মিশ্রা, কারণ কোনো না কোনোভাবে প্রসাদের এই কেসটা তার কাছেও লজিক্যাল বলেই মনে হচ্ছিল। যাই হোক, মনিকা সবার সামনে কোর্টে জানিয়ে দেয় যে তার হাজবেন্ড প্রত্যেকবার এনজয় কোম্পানির প্রোটেকশনই ব্যবহার করেছে, আর এই সন্তানটাও প্রসাদেরই। এখন অজয় যেহেতু আগেই ঘোষণা দিয়েছিল যে মনিকা নিজ মুখে সাক্ষ্য দিলে সে আর কিছুই বলবে না,
প্রসাদ এই কেসটা জিতে যাবে, তাই এবার আর তার বলার মতো কিছুই ছিল না। জজ তখন ফাইনাল হিয়ারিং এর ডেট জানিয়ে কোর্ট মুলতবি করে দেয়। এরপর প্রসাদের কাছে এসে বলে, এই কেসটা তুমিই জিতবে, তোমার চিন্তার কোনো কারণ নেই। তখন প্রসাদ বলে, আমি কেন চিন্তা করতে যাব, আমার ওয়াইফ এখন আমার পাশে আছে, ও সবকিছু সামলে নেবে। ফাইনালি প্রসাদ আর মনিকার মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, আর মনিকাও তার শ্বশুরবাড়িতে ফিরে আসে। এরপর থেকে প্রসাদ মন খুলে মনিকার যত্ন নিতে শুরু করে, যেটা এতদিন সে করতে পারেনি। সেই সাথে সে এতদিন মনিকার মনে কষ্ট দেওয়ার জন্য তার কাছে ক্ষমাও চায়। মনিকা তখন প্রসাদের হাতটা তার পেটে রেখে বাচ্চার মুভমেন্ট অনুভব করায়। প্রথমবার নিজের বাচ্চাটাকে এভাবে অনুভব করতে পেরে প্রসাদ প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। সে প্রথমবার বাবা হওয়ার অনুভূতিটা ফিল করতে পারে। যে বাচ্চা সে কখনো চায়নি, সেই বাচ্চার আদর্শ বাবা হওয়ার জন্য সে যথাসাধ্য চেষ্টা শুরু করে। তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু অজয় কোনোভাবেই নিজের হারটা মেনে নিতে পারছিল না। সেও সমস্ত রকম চেষ্টা চালাচ্ছিল কোনোভাবে প্রসাদকে হারিয়ে দেওয়ার। এরপর ফাইনাল হিয়ারিং এর দিন অজয় কোর্টকে বলে, প্রসাদের মতো মিডল ক্লাস পরিবারের লোকেরা সবসময় সরকারি স্কুলে পড়াশোনা করে থাকে, সরকারি হসপিটালে নিজেদের চিকিৎসা করিয়ে থাকে, তারা কখনো এর বাইরে ভাবতেই পারে না। আর তাই আজ সুযোগ বুঝে এনজয় কোম্পানিকে বাগে ফেলে প্রসাদ সেটার ফায়দা লোটার চেষ্টা করছে। অবশ্য তাতে কোনো অসুবিধা নেই, যারা সারা জীবন অভাব অনটনে বড় হয়েছে তাদের একটু লোভ থাকা তো স্বাভাবিক, তবে 1 কোটি টাকা অনেক বেশি হয়ে যায়। বর্তমানে একটা সরকারি স্কুল বা কলেজে পড়তে সর্বসাকুল্যে 1 লাখ টাকা মতো খরচ হওয়ার কথা, সেখানে আমার ক্লায়েন্ট প্রসাদকে 5 লাখ টাকা দিতে রাজি। কিন্তু সে তো একেবারে উঁচু ডালে বাসা বাঁধার স্বপ্ন দেখছে, এটা নিতান্তই ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। তার এই কথাগুলো প্রসাদের তো ভালো লাগেই না, এমনকি কিশোরেরও পছন্দ হয় না। সে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু তার এতদিনের অ্যাক্টিভিটি দেখে জজ আর তাকে কিছু বলার সুযোগ দেয় না। তখন প্রসাদ আবারও মুখ খোলে। সে কোর্টকে জানায় যে একটা বাচ্চা মানুষ করা শুধু সরকারি স্কুলে ভর্তি করার ব্যাপার নয়, জন্মের আগে থেকে তাকে সম্পূর্ণ স্বাবলম্বী করা পর্যন্ত সমস্ত দায়িত্ব বাচ্চার বাবা মাকেই বহন করতে হয়। তাছাড়া বাবা মা কষ্ট করে বড় হয়েছে বলে তারা তাদের সন্তানকেও কষ্টে বড় হতে দেবে, তাদের ভালো লাইফস্টাইল আশা করতে পারবে না, এমন তো কোনো নিয়ম নেই। পৃথিবীর সব বাবা মাই চায় নিজের সন্তানকে বেস্ট ফ্যাসিলিটি দিতে। অজয় তখন তার কথা কাটার চেষ্টা করলে প্রসাদ হুট করে তাকে জিজ্ঞেস করে, আপনার সন্তান কোথায় পড়াশোনা করে? এই কথা শুনে অজয় একটু ভ্যাবাচেকা খেয়ে যায়, কারণ তার বাবা ছিল একজন গরিব কৃষক, কিন্তু সে এখন একজন সফল উকিল, আর তার সন্তানও বর্তমানে দেশের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে। তাহলে যদি তার বা তার পরিবারের ছোট থেকে বড় হওয়ার আশা থেকে থাকে, তাহলে প্রসাদ কেন সেটা পারবে না? এসব কথা শুনে কিশোর আর চুপচাপ বসে থাকতে পারে না। সে জজের কাছ থেকে ফাইনালি পারমিশন নিয়ে বলতে শুরু করে যে বর্তমানে বাচ্চাদের লালন পালন নিয়ে অজয়ের দেওয়া থিওরিটা কতটা অসংলগ্ন। সে নিজেও যেহেতু 2 বাচ্চার বাবা, তাই সে খুব ভালো করেই জানে বর্তমানে একটা বাচ্চাকে লালন পালন করতে কত কাঠখড় পোড়াতে হয়। একটা মোটামুটি ভালো হসপিটালে ভর্তি করাতে গেলেই 4-5 লাখ টাকা বিল চলে আসে। একটা ভালো স্কুলে ভর্তি করতে গেলে প্রথমে তো হাজার হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো, তারপর লটারিতে চান্স পাবে কিনা সেটা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকো, তারপর যদি চান্স পেয়েও যায় তখন লাখ টাকার রেজিস্ট্রেশন ফি, সেই সাথে প্রতি মাসের গাদা গাদা বেতন আর অন্যান্য খরচ তো আছেই। সব মিলিয়ে শুধুমাত্র স্কুলেই অনায়াসে লাখ 10 টাকা শেষ হয়ে যায়। তো এটা তো গেল শুধুমাত্র পড়াশোনার ব্যাপার, বাকি বাচ্চার দেখাশোনা, খাওয়া দাওয়া, জামা কাপড়, তাদের ডিমান্ডগুলো তো পড়েই থাকলো। তাহলে আমার কাছে প্রশ্ন হলো, একটা মানুষ কিভাবে 5 লাখ টাকা দিয়ে একটা বাচ্চার দেখাশোনা করতে পারবে? প্রসাদ যে 1 কোটি টাকা দাবি করেছে সেটাও তো কম পড়ে যায়। তার এসব আর্গুমেন্ট আর কনফিডেন্স দেখে এবার জজও অবাক হয়ে মনে মনে বলে, এই লোকটা কি সত্যি এত ইন্টেলিজেন্ট ছিল, নাকি আজ কোনো ওষুধ পানি খেয়ে এসেছে? এরই মাঝে প্রসাদ বলে ওঠে, এভাবে কারোর আর্থিক অবস্থা নিয়ে কাউকে ছোট করে বলাটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ, আর অজয় যেহেতু কোর্টের সবার সামনে এই অপরাধ করেছে, তাই তাকেও জরিমানা করা হোক। জজের কাছেও এই পয়েন্টটা লজিক্যাল মনে হয়। আর সেই সাথে অজয় যেহেতু এই কেসের মোড় ঘোরাতে ব্যর্থ হয়েছে, তাই জজ প্রসাদের পক্ষেই রায় শোনায় এবং এনজয় কোম্পানিকে দ্রুত প্রসাদের ডিমান্ড করা ওই 1 কোটি টাকা তার কাছে পৌঁছে দেওয়ার আদেশ দেয়। কেস জেতাতে সবাই অনেক খুশি ছিল। কিশোর তো মোটামুটি হিরো বনে গিয়েছিল, একটার পর একটা কেসের লাইন লেগে গিয়েছিল তার কাছে, সেই সাথে মিডিয়া অ্যাটেনশন তো আছেই। তবে এই কেসের পর বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা ওই সমস্ত কোম্পানির উপর সাধারণ জনতা প্রশ্ন তুলতে শুরু করে, যারা এতদিন বাচ্চাদের নামে বাবা মার ইমোশনকে পুঁজি বানিয়ে নিজেদের প্রফিট কামিয়েছে। এক কথায় বাচ্চাদের বাবা মাকে লুট করেছে, কম দামের প্রোডাক্ট ইচ্ছে করে বেশি দামে বিক্রি করেছে। এটা নিয়ে সারা দেশে রীতিমতো একটা রেভলিউশন তৈরি হয়। মূলত এই কথাটাই সেদিন ওই বৃদ্ধ লোকটা বলেছিল যে প্রসাদ শুধুমাত্র ওই কোম্পানির বিরুদ্ধে প্রশ্ন তোলেনি, সে প্রশ্ন তুলেছে পুরো বিজনেস ইন্ডাস্ট্রির ওপর, তাদের সিস্টেমের ওপর। তো এইভাবে দেখতে দেখতে মনিকার ডেলিভারি টাইম চলে আসে। হসপিটালে প্রসাদ প্রথমবারের মতো তার সন্তানকে কোলে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই এনজয় কোম্পানি থেকে তার সেই 1 কোটি টাকার চেকটাও হাতে এসে পৌঁছায়। সে এটা ভেবে খুশি ছিল যে এই টাকা দিয়ে সে তার ছেলেকে একটা ভালো লাইফস্টাইল দিতে পারবে। একটাই তো মাত্র ছেলে, তার কোনো কমতি হতে দেবে না।
কিন্তু তখনই নার্স এসে তাকে আরও একটা বাচ্চা ধরিয়ে দিয়ে তাকে জানায় যে তার যমজ সন্তান হয়েছে। এটা দেখে প্রসাদ খুশি হওয়ার বদলে আবার টেনশনে পড়ে যায়, কারণ একটা বাচ্চার জন্য সে এত কিছু করেছে, দ্বিতীয় বাচ্চাটাকে সে কিভাবে সামলাবে। অবশ্য মনিকা আগে থেকে এই সব কিছু জানতো, কিন্তু সে তার শ্বশুরের রিকোয়েস্টে প্রসাদকে কিছুই জানায়নি। এটা শুনে প্রসাদ তার বাবার উপর ভীষণ রেগে যায়। তখন তার পরিবারের সবাই মিলে তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। কিন্তু হসপিটাল থেকে বাড়ি ফিরতেই প্রসাদের দাদি আবার তাকে প্রসাদ নিয়ে খাওয়ার জন্য রিকোয়েস্ট করে। তাকে বোঝায় যে দুটো ছেলে হয়েছে, এবার একটা মেয়ে হলেই ফ্যামিলি একেবারে কমপ্লিট হয়ে যাবে। প্রসাদ তখন রাগের মাথায় ওই প্রসাদ তার দাদির মুখেই ঢুকিয়ে দেয়। তবে সেও কি কম যায় নাকি, সেও রাগের মাথায় গিয়ে প্রসাদের বেডের নিচে রাখা প্রোটেকশনের প্যাকেটগুলো ছিদ্র করে দেয়। আসলে শুরু থেকেই সমস্ত কাহিনীর মূলে ছিল প্রসাদের দাদি। সে লুকিয়ে লুকিয়ে প্রোটেকশনের প্যাকেটগুলো ছিদ্র করে রাখত, আর সেই চক্করে বেচারা এনজয় কোম্পানির মালিক এত টাকা লস করে গেল। কিন্তু এত বড় একটা ব্যাপার কেউ জানতেই পারে না। আর এই মজার টুইস্টের মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।